টি গার্ডেনের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? এখান থেকে শুরু হলো আমার এই ব্লগের শুভযাত্রা। লাস্ট ব্লগ পর্যন্ত ছিল কীরকম আমরা দ্য সলিটার ব্লিসে ঢুকলাম, আর এখানে দেখছেন দ্য সলিটার ব্লিসের এন্ট্রান্স। খুব সুন্দর রিসেপশনটা ওরা সাজিয়েছে। সব দিকে যদিও ক্যামেরা দেখে ওরা এলাও করছিল না এত দিকে ঘুরানো, তাই আমরা মেইন জায়গা যেদিকে আমরা হাঁটছি ওদিকটাই শুধু নিলাম। সুইমিং করবে নাকি? সুইমিং করবে? চলো। কি সুইমিং করে বললে? আমি ভাবছি যে কি বলছো, এদিকে ঘুরিয়েছো? হ্যাঁ, তুই যেদিকে রাখো একদম একদিকে রেখে রাখো। জানেন তো, এই ব্লগিং করাটা আমার এক রকমের পেশনের ইন্টারেস্ট থেকে শুরু হয়েছে। কেন আমি ছোট থেকেই প্রায় আমার বিয়ের আগে পর্যন্ত ডান্স করতে যেতাম। অনেক জায়গা গেছি, ইন্ডিয়ার অনেক জায়গা ঘুরে ঘুরে আমি ডান্স করেছি, আমাদের স্কুল থেকে হোক বা আমাদের ডান্স একাডেমি থেকে বা ইন্ডিভিজুয়াল আমি কোথায় জয়েন করার জন্যই করেছি। তো যখনই যেতাম ওই সব জায়গার ফটো তুলতে আমাকে খুব ভালো লাগতো বলে আমার দাদু আমাকে একটা ক্যামেরা কিনে দিয়েছিলেন, যেটা নাম ছিল কোডাক ক্রোমা। আমি সব জায়গায় ফটো তুলতাম, অনেক ফটো, বেশিরভাগ তুলতাম রাস্তাঘাট, সিনারি যেগুলো দেখতাম ওইগুলো সব। আমাদের মতো যারা জেন এক্স বা মিলেনিয়াল ওরাই বুঝবে ওই সময়ের ক্যামেরার ইউজ কীরকম ছিল। 36 রিলস যখন পর্যন্ত কমপ্লিট না হতো তখন পর্যন্ত আমরা ওইগুলো ডেভেলপ করতে পারতাম না। খুবই খারাপ টাইম ওইটা ছিল আজকে দাঁড়িয়ে মনে হয়, কেননা ফটোগুলো যখন পর্যন্ত ডেভেলপ না হয়েছে আমরা বুঝতেই পারতাম না যে সাইড থেকে কে কেটে গেছে বা কার চোখ বন্ধ হয়ে গেছে। আর যখন ডেভেলপমেন্ট পরে আমরা দেখতাম আর তখনই মনটা খারাপ হতো, আহারে ওই জায়গাটা আবার গিয়ে আমি ফটোটা তুলতে পারবো না। কিন্তু আজকাল ডিজিটাল যুগে এই সুবিধাটা খুব ভালো হয়ে গেছে ওদের জন্য যারা ফটো তুলতে ভালোবাসে আর প্রতিটি মুহূর্তকে সুন্দর করে রাখতে চায় ভবিষ্যতে দেখার জন্য। তাই ইউটিউবের এই প্ল্যাটফর্ম ছাড়া ভালো আর কিছু হতোই না। আচ্ছা, এখানে আমি এই সলিটার ব্লিসের ওপরে কিছু রিভিউ দিয়ে দিই, হয়তো আমার রিভিউটা আপনাদের জন্য ট্রাস্টওয়ার্দি হবে আর হেল্পফুলও হবে। ভেতরের অ্যাম্বিয়েন্স খুবই ভালো, খুবই সুন্দর ছিল, শান্ত পরিবেশ। ওখানকার লোক যেরকম সফট স্পোকেন শান্ত, ওই রকম ভেতরের অ্যাম্বিয়েন্সও খুবই মাইল্ড মিউজিক ছিল, খুব ভালো লাগলো। কিন্তু খাওয়াটা আমার খুব একটা ভালো লাগলো না, হাই প্রাইস, কোয়ান্টিটি কম। হতে পারে যে আমরা উইকডেজে গেছি আবার দুপুরবেলা, তার জন্য হয়তো এরকম ছিল খাওয়াটা, খুব একটা ভালো না। উইকেন্ডে গেলে হতে পারে ওখানে ভালো খাবার পাবেন, কেননা এদিকে সব ভাইবগুলো উইকেন্ডেই বেশি চলে, লোক যাওয়া আসা করে রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করে। এই ছিল সলিটার ব্লিসের রিভিউ। যদি আমাকে কেউ বলে আমি দেব 8 আউট অফ 10। তারপরে আমরা চলে আসছি এদিকে মার্গারিটা পৌঁছে গেছি। এদের দেখছেন এইগুলো টি গার্ডেন শুরু হয়ে গেছে, কিছুটা উটির মতো পাহাড়ের ওপরে এখানে টি কাল্টিভেট করা হচ্ছে, আর কিছুটা আছে ল্যান্ডের ওপরে। এই যে মার্গারিটা বলছি, এরপরে আরেকটা প্লেস আছে, ওটার নাম হচ্ছে লিডু, তারপরে হচ্ছে জাগুন আর অরুণাচল। মার্গারিটা থেকে প্রায় 6 আওয়ার্সের রাস্তা, তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশ, যেটা খুবই সুন্দর দেখতে। আমরা 1-2 জায়গাতে আগে গেছিলাম, আপনার সঙ্গে কখন শেয়ার করব ওই জায়গাগুলো। আসামে আগে ঢুকলেই তো গুয়াহাটি থেকে নিয়ে আপার আসাম পর্যন্ত অনেকগুলো রাস্তা আছে অরুণাচল যাওয়ার। আর আমি যে এরিয়াতে এখন দেখাচ্ছি ওটা মার্গারিটা হচ্ছে আপার আসামের একটা পার্ট। আমার পেছনে যে দেখছেন মাটিগুলো কাটা হয়েছে, এগুলো জল বেরিয়ে যাওয়ার জন্য করা হয়েছে।
তাকে বৃষ্টির জল হোক বা জল যখন দেওয়া হয় গাছে, ওগুলো জমা হয়ে গাছগুলোকে পচিয়ে না দিক। সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হচ্ছে চা বাগানের মধ্যে বা এই গর্তগুলোর মধ্যে লেপার্ড বসে থাকার অনেক লোক দেখেছে, আর ওরা সাধারণ লোককে অ্যাটাকও করেছে। আমি জানাতেও দাদার বাগানের মধ্যেও একটা লোককে অ্যাটাক করেছিল। তো চা বাগানে বাঘ থাকাটা খুবই রেয়ার কেস না। তো এদিক থেকে আরেকটা রাস্তা, মাটি রাস্তা, যেটা গার্ডেনের ভেতরে যাচ্ছে। ওখানে বড় বড় টি গার্ডেন, টি কোম্পানি যারা, যেরকম টাটা, গ্রোভ, এগুলো সব, ওরা তাদের যে এমপ্লয়ীদেরকে রাখতে দেয়, ওদের জন্য খুব ভালো ফ্যাসিলিটিস বানিয়ে দিয়েছে। যেখানে আমার ভাসুর চাকরি করতেন আগে, ওই সব জায়গার ফটোগুলো আছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো, একদিন দেখবেন। তখন তো আমি ব্লগিং করতাম না, না হলে আপনাদের সঙ্গে খুব ভালো জিনিস শেয়ার করতে পারতাম। ওগুলো খুব ভালো বাংলো, রাস্তাঘাট ভালো, অনেক এমপ্লয়ি, হসপিটাল টসপিটাল সব দেওয়া থাকে। কিন্তু এটা তো পার্সোনালি ওরা কিনে করেছে, তাই এখানে একটা দুটো ঘর আছে তাদের থাকার জন্য, একটা ছোট ফ্যাক্টরি। দাদা এখানে থাকেন না, এখানে একজন ফ্যাক্টরি যে দেখে ওই ছেলেটি থাকে, আর তার ফ্যামিলি বাইরে থাকে, ও আর আরেকটা লোক থাকে ফ্যাক্টরি দেখাশোনা করার জন্য, চালানোর জন্য। দাদা সকালে আসেন, আবার বিকেলে ওখান থেকে বেরিয়ে আসেন, আর মার্গারিটা না হলে আমার শ্বশুরবাড়ি দুলিয়াজানে থাকেন। এই যে পেছনে দেখছেন, পাহাড় থেকে নিয়ে পুরো এত দূর পর্যন্ত যেদিকে চোখ যাচ্ছে পুরোটা এরিয়া, ওইটা হচ্ছে টি গার্ডেন। চা গাছ, এটা পুরাটা, এটা যেটা পুরো এরিয়াটা হচ্ছে 400 বিঘা জমির উপরে। এমতি সব পত্র হয়ে আমি চা পাতা হাতে নিয়ে দেখছিলাম, তাকে মুড়ে টুড়ে, কোনো গন্ধ নেই, চায়ের গন্ধ কিচ্ছু নেই। এটা যখন প্রসেস হয় তারপরেই তার ফ্লেভারটা আসে, যেটা আমরা ফিল করি। এই যে দেখুন চা পাতা, এই কচি পাতাগুলোই ফ্যাক্টরিতে যায়, যেগুলো প্রসেস হয়, চা হয়, আর আমরা চাটা খাই। তাহলে চলুন আমার দাদাকে জিজ্ঞেস করি কিরকম কি হয়, উনি বলবেন, আমরা শুনবো। কোন জায়গাটা কি করা হয়? এই যে ছোট ছোট পাতাগুলো বেরোচ্ছে যে, এগুলো যখন আড়াইটা পাতা হয়ে যাবে, 2.5, একটা দুটো আরেকটা কোয়ালিটি থাকবে, তখন ওটাকে প্লাকিং করতে হয় 7 দিনে পরে 7 দিন থেকে 8 দিন সেই প্লাকিং করে, তারপর এটাকে ফ্যাক্টরিতে নিয়ে প্রসেসিং করা হয়। আচ্ছা, আর বাকি নিচে পাতাগুলো কি হয়? এগুলো তো ফলিয়েজ, এগুলো গাছটার জন্য খাদ্য তৈরি করে, মানে ফটোসিনথেসিস রোদ্দুরে পড়ে, রোদ্দুরে আসলে রোদ্দুরের সহায়তায় গাছটাকে আহার যেটা লাগে, তার আহারটা ওরাই তৈরি করে, ফটোসিনথেসিস হয়। হ্যাঁ, ওরা করে। মেন জিনিসটা যেটা আমরা খাই ওটা হচ্ছে ওই উপরের যে পাতাগুলো, হ্যাঁ কচি পাতা, কচি পাতা, মানে যেটা নতুন পাতা আছে। ওখানে দেখলাম ওই গাছগুলো তো অনেক কচি পাতা হয়েছে। এই যে এইগুলো পাতা আসছে, এই যেগুলো আসছে নতুন পাতা, গ্রিন পুরো, যেটা লাইট গ্রিন, এগুলো তুলতে হয়। এটাকে এখানে তুলবে, একটা 1 2 বাদ, এটাকে বলে 2 এনে বাদ। এটা হলো সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো আর কি, এটাই কোয়ালিটি ফর্ম করে, টেস্ট হয় চা খেতে। আর যত লম্বা হয় তত কোয়ালিটি ডিটোরিয়েট হয়। ছোট ছোট থাকার সময় তুলে নিতে হবে। হ্যাঁ, ছোটটা এই গ্রোথটা 7 দিনে আসে। এটা কোন মাসে হয়? এটা মানে তোমার মার্চ থেকে শুরু হয়ে যায়, মার্চ থেকে শুরু হয়, সেটা নভেম্বর পর্যন্ত চলে, তারপর নভেম্বর এন্ডে ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যায়, আবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস বন্ধ থাকে, আবার মার্চ থেকে শুরু হয়ে যায়। মানে বৃষ্টির উপরে ডিপেন্ডেন্ট মেইনলি আর কি, রেইনফল না থাকলে হয় না। বড় পাহাড়টা এটা যেটা পুরোটা আমাদের সীমা। কত প্রায় আছে এখানে? 400 বিঘা। 400 বিঘা? হ্যাঁ, এদিকে আছে এই ডাউনটাতে গিয়ে, হ্যাঁ, আবার ওদিকে নামলে কিরকম? নামতে পারবে না, হিল হয়ে পাবো না? না পাবে না, হিল নিয়ে যাও না। আর ওইটাও? হ্যাঁ, সব একই। তো এত পাতা থেকে এগুলো যে কাজ যারা করছে কিনা ভালো করে দেখাটা তো খুব টাফ।
তার তো অরূপ, ওই তো পেছনে চিতা, লেপার আছে, লেপার এই তো পেছনে দৌড়াচ্ছে। সত্যিকার যদি আসে না, তুমি 1 মিনিটে উপরে পৌঁছে যাবে। চ্যালেঞ্জ। हम होंगे कामयाब। যে বড় বড় গাছ কেন থাকে? এগুলো শেড, মানে যাতে ডাইরেক্ট সানলাইটটা চা গাছে না পড়লে ভালো আর কি। কিন্তু এই গাছ তো পাতাই নেই। এখন আসবে, এর মানে কি এরকম ভাবে করা আছে, ধরো একটা যখন পাতঝাড় হয় তখন আরেকটাতে পাতা থাকে, ও মানে কমপ্লিট যাতে ডিভয়েড অফ লিফ না হয় আর কি, ওইভাবে করা থাকে। এইটা দেখো, এটাতে পাতা নেই, তার সঙ্গে এটাতে পাতা আছে। হ্যাঁ, এই তো ওইভাবে আমরা মানে যখন গার্ডেনটা স্টার্ট করা হয় তখন এটা এরকম লাগানো হয় বড় গাছ। হ্যাঁ, ওইভাবেই করা হয়, খুব প্ল্যান ওয়েতে করতে হয়। এখানে দাদার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে না, তাই জানিয়ে দিই। এই যে গাছ, বড় বড় গাছ দেখছেন টি গার্ডেনের মধ্যে, এগুলো কিন্তু শুধু আসামের দিকেই বেশিরভাগ দেখতে পারবেন। একটা দেখবেন পাতা নেই, তার কাছেটাতে পাতা আছে। মানে এইভাবে এই গাছগুলো লাগানো হয়, যেরকম অল্প ছায়া থাকবে, অল্প রৌদ্র থাকবে, তখন গিয়ে চার গ্রোথটা ভালো হয়। তার জন্য যখন গার্ডেন স্টার্ট করা হয় তখন থেকেই প্ল্যানিং করে এই গাছগুলো এরকম লাগানো হয়, যে একটা পাতা ঝরে যখন, তখন আরেকটা গাছ ভরা থাকে। আর ওখানে যেটা ইরিগেশন যেটা হয়, যেরকম ওয়াটারিং করা হয় ওখানে, তো প্লেন যে জায়গাটা ওখানে দিতে সুবিধা হয়, আর পাহাড়টাতে একটু কষ্ট হয়। ওইটা ন্যাচারাল রেইনফলের জন্য ওইটা সুবিধা হয় পাহাড়গুলোতে। এদিকে আমরা ফ্যাক্টরির মধ্যে ঢুকে গেলাম। দেখলেন যেরকম সাইডে অনেক বিশাল একটা জেনারেটর, যেটার পাওয়ারের জন্য এগুলো সব চলে। এখানে দাদা কিছু কিছু বলে দিচ্ছে কীরকম কি প্রসেস হয়। আর দুঃখের কথা যে আপনাদেরকে লিফ প্লাকিং আর এই মেশিন চালু অবস্থায় দেখাতে পারছি না। কারণটা হলো এখানে একটা রোলার মতো ইউজ হয় যেটা পাতা কাটে, আর ওই জিনিসটাকে দাদা একদিন আগেই দিয়েছিলেন শার্প করার জন্য। যেরকম আমরা এখানে বটি টটি শার্প করাই মাঝে মধ্যে, ওই রকম ওখানেও এই সব জিনিসগুলো শার্প করতে দিতে হয়। প্লাকিং করার পর, শুকানোর পর, ড্রাই করার পরে এখানে দেয়, এটাকে ফার্স্ট মানে ভাঙার পরে এটা এই কনভেয়ার থ্রু এই রোলার আসে, এই কনভেয়ার আছে, এটা এখানে ম্যাগনেট আছে, এই ম্যাগনেটের ভিতরে কিছু থাকে, লোহা টোহা এগুলো ধরে। ও আচ্ছা। তারপর এই আসে রোলারে, রোলারটা এখন নেই, শার্পেনিং এ গেছে রোলার, এই পুরোটা ম্যাগনেট। হ্যাঁ, ওইদিকে মোটর আছে, গিয়ার বক্স আছে, এগুলো সব ওই ঘোরে স্পিডে। তারপর রোলার এখান থেকে কাটা পড়া মালটা ইয়েতে পড়ে, এই কনভেয়ারে। কনভেয়ার পড়ার পর আবার সেকেন্ড কাট আসে, আবার কাটে, তারপর সেভাবে কাটার পর আবার থার্ড কাট, আবার একইভাবে আবার কাটে ওটাকে। কাটার পরে ওই ডিসচার্জ ফাইনালি এখানে হয়, শিফটার বলে, শিফটার। একবার ঘুমাকে টেকনিক্যালি এই শিফটারটাতে কি হয়, কাটার পরে একদম পেস্টের মতো হয়ে যায়, তো পেস্টের মতো হওয়ার পরে ওটাকে শেপ দেয়, রাউন্ড শেপে আনে, রাউন্ড শেপে এনে তারপর ওখান থেকে ডিসচার্জ হয়। এটা তো এই যেরকম আমাদের মিক্সচার মেশিনটা যেরকম করে সিমেন্ট ইয়ে করে যেরকম, কারণ কাটার পরে এই জিনিসটা পাতাটা একদম পেস্টের মতো হয়, তার পেস্টটাকে শেপ দিতে হবে, মানে গ্র্যানুলার শেপের জন্য এই মেশিনটা। এসব প্যাকেট হয়েছে। এগুলো হচ্ছে চা পাতা, সব রেডি করা আছে, যেগুলো প্যাকেট বাইরে যাবে, কিছু এক্সপোর্ট হবে আর কিছু দোকানে যাবে, সাপ্লাই আছে। সবগুলো খোলা, স্কুলে দিয়েছিল, স্যাম্পল দিয়েছিল সবগুলো থেকে। হ্যাঁ, তো খুলে স্যাম্পল দিয়ে আবার সঙ্গে সঙ্গে সিল করে লেগে রাখবে, গন্ধটা চলে যাবে।
ये होची चा जोटा में बहुत सुंदर गंध। हाँ ये अच्छा है, देखो। ये अच्छा है। ये लोग जाते हैं ना, ये क्या है? अपना गार्डन का पत्ती का। हाँ वो तक क्या था? और ये दूसरा है? ये दूसरा। अच्छा अच्छा। इसमें कलर भी बहुत सुंदर आता है। और ये है जितेंद्र जी जो संभालते हैं यहाँ का सब कुछ। এই ছেলেটি হচ্ছে জিতেন্দ্র, যে বিহারের ছেলে, ওখানে কাজ করছে ফ্যাক্টরি দেখাশোনা করে। ও আমাদেরকে বোঝাচ্ছে কোনটাতে কি কি হয়। দু রকমের টি থাকে, একটা অর্থোডক্স আর একটা সিটিসি। তো এই সব যে যন্ত্রগুলো দেখছেন, কোথায় অর্থোডক্স হয়, কোথায় সিটিসি হয়, কী রকম প্রসেস হয়, এইগুলো সব আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। दिया दो रुको एक साथ। थोड़ा ही और ये भी मतलब उसका छोटा साइज है ये। इसमें हम लोग का 100 kg 80 kg। अच्छा ये भी घूमता है क्या? हाँ ये नहीं घूमता है, ये तो रहता है, ये खोला हुआ है, टूटा है, ये घूमता है। और उसके ऊपर ये रहता है, और ये स्टैंड है। अच्छा हाँ ये जब इसका माल होने का होता है खाड़ी रहता है लाल लाल फाइबर लाइट जलता है, पूरा हीट होता है। अच्छा अच्छा। इसमें ड्राई करते हैं, ड्राई करने के लिए। इसमें जो जितना खाड़ी रहता है सारा काम ये लाइट जलेगा अभी? जलेगा। और क्या घूमता है क्या ये? इसमें डालते हैं ना। इसमें आपका मतलब जो हम लोग का टीजिया को भी माल चलाता है हम लोग, जो एक साइज का होता है ऊपर आता है, जो बड़ा साइज है, तो जो एक साइज का है वो नीचे आता है, जो बड़ा है वो ऊपर रहेगा। हाँ हाँ हाँ। अच्छा अच्छा। बड़ा वाला ऊपर, छोटा वाला नीचे रहेगा। हाँ हाँ। तो खुद से खुद ऑटोमेटिक ले लेता है। अच्छा अच्छा। किसी दोनों के लिए ग्रेडिंग होता है। এখানে লিফগুলোকে ড্রাই করা হয়, উপরে বড়, তারপরে ছোট 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 এরকম সাইজ ওয়াইজ পাতাগুলো সাইজ দেখে নিচে নিচে 4টা থাক আছে, 3-4 তার মধ্যে রেখে ওটাকে সেট করা হয়। অ্যাকচুয়ালি পুরোটা খুলে দেওয়া হয়, তারপরে সেট করার পরে ওটাকে আবার ফোল্ড করে এরকম রাখা যায়। এই যে দেখছেন ও ভেতর থেকে হাওয়া আসে, যেরকম আমরা এখানে এয়ার টেনিস খেলি, মলগুলোতে দেখে থাকবে কিছু কিছু লোক এয়ার টেনিস, ওই রকমই নিচে থেকে হাওয়া আসে, ওপরটা শুকে যায়। এটা আরেকটা যেখান থেকে চার গুঁড়ো হয়, পাতাগুলো গুঁড়ো হয়ে। दिन में ज्यादा काम नहीं बाहर भी मैं वो जब भैया थे जॉब में, तब भी मैंने देखा कि लाइट कम ही रहता है हमेशा टी गार्डन के अंदर, मतलब ये फैक्ट्री के अंदर। चलेगा। देखो शब्द यहाँ पे माल ज़्यादा नहीं जा पाए, इसके वजह से। हाँ हाँ हाँ। वहाँ मतलब माल ভেতরে তো দেখলেন কীরকম পাতাগুলোকে ড্রাই করা হয়, কিন্তু ড্রাই করার জন্য যে হিটটা দেওয়া হয় ওটা এই বাইরে আউটসাইডে একটা চেম্বার আছে, যেটা কি কোল বেসড হিটার। তার মধ্যে একটা চেম্বার যেটা কি দেখাচ্ছে ওই জিতেন্দ্র, ওখানে কোল ঢুকিয়ে গরম করা হয়। গরম করলে ওদিকে যে ভ্যাকিউম দেখছেন ওইটার মধ্যে দিয়ে ভেতর দিকে ওই পাতাগুলোকে শুকায়, যেটা কি আমরা অন্ধকার একটু থাকার জায়গাটা দেখে আসলাম, ওই মধ্যেই পাতাগুলো শুকায়। আর যত সময় গরম হাওয়াটা ভেতর দিকে যায়, ওদিকে যে ঠান্ডা হাওয়াটা নিচে দিকে সাইডের উইন্ড দিয়ে বেরিয়ে আসে। আজকাল আধুনিক হয়েছে যুগ, অনেক মডার্ন ফ্যাসিলিটিস ইকুইপমেন্ট পাওয়া যায়, কিন্তু
আসামের প্রায় সব টি গার্ডেনে এখনও ওই ব্রিটিশদের ইন্ট্রোডিউস করা সব কিছুই চলে। ज़्यादा टाइम लगता है 10 ব্রিটিশরাই আরম্ভ করেছিল চা চাষ করা, আর ওদের বাংলো স্টাইল, ওদের বাড়ি, ওদের যেরকম লাইফস্টাইল ছিল এখনও যারা টি গার্ডেনে থাকে তাদের লাইফস্টাইলটা ঠিক সেরকমই হয়ে গেছে ব্রিটিশদের মতো। এটা করেছিল ব্রিটিশরা চায়নার মনোপলিটাকে ব্রেক করার জন্য, কেননা তখন চায়না ছিল গ্লোবালের টি ট্রেডার যে এক্সপোর্ট করত, আর আমাদের ইন্ডিয়াতে তার জন্য শুরু হয়েছিল চা বাগান। এগুলো হচ্ছে বড় বড় ফ্যান যেগুলো ছাদের ওপরে আছে ফ্যাক্টরির। এটাতে 60 ফিট লম্বা, 5 ফিট চড়ার এই বেল্টগুলো আছে, তার মধ্যে খুব হাই স্পিডে এই ফ্যানগুলো চলে, যেগুলো দেখলেন। এটাতে পাতা শুকানো হয়, প্রথম এখানে শুকিয়ে তারপরে নিচে ফ্যাক্টরিতে আসে। এটা হচ্ছে দাদার অফিস। ওখানে একটা ছোট বাড়ি আছে যেটা কি অফিস মতো দাদা ইউজ করে। এখানে থাকে জিতেন্দ্র, তার কিচেন টিচেন সব বানিয়ে ওখানে রাত্রে থাকে। সন্ধ্যা হলো, আমরা বাগান থেকে বেরিয়ে এসে ঢুকলাম ডিগবইতে। ডিগবই হচ্ছে আমার শ্বশুরের আসল বাড়ি, যেখানে আমার শ্বশুরমশাই জন্মগ্রহণ করেছিলেন, পড়াশোনা করেছিলেন। আর এই বাড়িটা আগে অনেক বড় ছিল, আস্তে আস্তে ডিভাইড হয়ে অল্প অল্প কাকুরা যারা থাকে ওরা বাড়ি বানিয়েছেন নিজের নিজের পোর্শনে। ইনি যে দেখছেন ইনি হচ্ছেন আমার মেজো কাকিমণি। ওখানে এখন একজনই কাকু আর কাকিমণি থাকে। ইনি হচ্ছেন আমার কাকা শ্বশুর অরূপের মেজো কাকু। বাবারা 4 ভাই 3 বোন, তার মধ্যে 3 ভাই ডেথ হয়ে গেছে, শুধু এই কাকুই আছেন এখন। আর 3 পিসি, ওরাও বাইরে বাইরেই থাকে। ওদের সঙ্গে একটু দেখা করে আসলাম, গল্প টল্প করে আসলাম। ওনার 2 মেয়েও ওখানেই কাছে বিয়ে করে আছে। ডিগবই তিনসুকিয়া লেগেই আছে। এই যে সকালে স্টেশন দেখেছিলেন, এখন রাত্রের বেলা দেখুন তিনসুকিয়া স্টেশন। মাসির বাড়ি ঢুকলাম মাকে নিতে। আমার ভাগ্নে আর কি নাম ছিল? আয়ুষ্মান না? অংশুমান। আমি ঠিকই বলেছিলাম। আমার ভাগ্নে আমার থেকে লম্বা হয়ে গেছে। ভাগ্নে লম্বা হয়ে গেছে। এ হচ্ছে ছোট মাসির বড় মেয়ে। আমাদের থেকে এরা সব ছোট ছিল। আমি যখন নতুন বিয়ে করে গেছি এরা স্কুলে পড়াশোনা করতো, আর আনফর্চুনেটলি তার সঙ্গে একটা খুব ট্র্যাজেডি হয়ে গেছে। বিয়ে করেই মনে হয় বাচ্চাটা 1 বছর 2 বছর হবে, তখনই তার হাজব্যান্ডের ডেথ হয়ে যাওয়ার পরে রেলওয়েতে জব করতো। তো ওই জবটা ও এখন করছে, রেলওয়ে কোয়ার্টারটা ওরই, আর ও রেলওয়ের এমপ্লয়ি। ওখানে খুব ভালো লাগলো, তার ছেলেটাকে দেখে খুবই ভালো লাগলো, ভালো ক্রিকেট খেলছে, পড়াশোনাতে খুবই ভালো। ওখানে গল্প টল্প করলাম, অনেক কিছু খাবার বানিয়েছিল আমার ননদ মাসিরা, নিজের হাতে ননদ বানিয়েছে, একটা একটা জিনিস আমাদেরকে দিয়েছে রান্না করে। ওখানে ডিনারটা শেষ করে আমরা দুলিয়াজান ফিরলাম। এটা কি? লঙ্কা, লঙ্কা আছে। এখন দেখা যাচ্ছে হোম গ্রোন কি বেগুন, বেগুন ফ্রেশ। এটা করবো না, ও দিচ্ছে তো, একটু ধৈর্য ধরো। একটা একটা এনে দিচ্ছে বেচারা। এটা কি? সব মমি বানিয়েছে, টেস্টি আইটেম সব। মমি কত ভালো কুক নাকি? মাসির বাড়িতে খুব আদর যত্ন পেলাম, অনেক ভালো ভালো খাবার খেলাম মমির হাতের। তারপরে আমরা তিনসুকিয়াতে ডিনার শেষ করে ঢুকে গেলাম অয়েল টাউনশিপ দুলিয়াজানে। এই হচ্ছে আমাদের দুলিয়াজান। রাত্রের ভিউটা দেখছেন। আমি পারলে সকালে আপনাদেরকে আবার দেখিয়ে দেব। এটা ফায়ার স্টেশন, যতটা পারছি রাত্রের বেলা দেখিয়ে নিলাম। এদিকে দেখছেন এই যে ফ্ল্যাটগুলো নতুন নতুন হয়েছে, আগে বাংলো ছিল, এখন এমপ্লয়ি বাড়ার জন্য ফ্ল্যাটের সিস্টেম এসে গেছে। তো
এই ছিল আমাদের ভ্রমণ। আপনাদেরকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার আমি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন কিছু। তখন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।